This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথমেই দেখাই পাঁচ কথার ইস্যু। পাঁচ কথার প্রথম ইস্যু সিলিন্ডারের মুখ খুলে বিক্ষোভ, দেখাবো আপনাদের ডিটেইলে। আর ইস্যু ২ কীর্তিমান মনোজিতের স্ট্র্যাটেজি বলবো পাঁচ কথায়। পাঁচ কথার শুরুতে যে ছবি দেখাবো চমকে উঠবেন। বাংলার বুকে আমরা নানা কায়দায় প্রতিবাদ দেখেছি, বিক্ষোভ দেখেছি, কিন্তু এরকম বিক্ষোভ কোনোদিন দেখেছেন কি? সিলিন্ডারের ভালভের পিন খুলে গ্যাস বের করে দিয়ে বিক্ষোভ। একটি নয়, অজস্র সিলিন্ডারের মুখ খুলে রাগ মিটিয়েছেন বিক্ষোভকারীরা। একটু আগুন লাগলেই কি হতো? ইন্ডিয়ান অয়েলের প্রাক্তন কর্তা বলছেন এরকম ঘটনা তার ৪ দশকের কেরিয়ারে কোনোদিন দেখেননি। প্রশ্ন হলো, বজবজে এমন বেনজির বিক্ষোভ কেন? দেখুন বিস্তারিত। ২০ ডিসেম্বর ২০২৪ জয়পুরের হাইওয়েতে ট্যাঙ্কারের গ্যাস লিক করে। আগুনের সামান্য ছোঁয়া পেতেই বিস্ফোরণ। শুধু বড় রাস্তা নয়, আগ্রাসী আগুন ঢুকে পড়ে আশপাশের গলিতেও। বরাত জোরে বেঁচে যান কয়েকজন প্রত্যক্ষদর্শী, কিন্তু সবার কপাল ভালো ছিল না। জ্যান্ত পুড়ে মৃত্যু হয় অন্তত ১৯ জনের। এলপিজি, যে গ্যাসে বাড়িতে বাড়িতে রান্না হয়, সিলিন্ডার থেকে সেই গ্যাস বের করে দিয়ে বিক্ষোভ। বিক্ষোভের এমন নজির কখনো দেখেনি বাংলা। মঙ্গলবার দেখল দক্ষিণ ২৪ পরগনার বজবজ। একটি নয়, একের পর এক সিলিন্ডারের মুখ খুলে দিতে থাকেন বিক্ষোভকারীরা। আগুনের সামান্য ছোঁয়া পেলে কত বড় বিপর্যয় হতে পারত ভাবুন একবার। বিক্ষোভ চলছিল বজবজের ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টের ঠিক বাইরে। প্লান্টে সিলিন্ডারের এলপিজি ভরার কাজ চলে। পাঁচিলের ওপারেই প্লান্ট, এপারে রাস্তায় দাঁড়িয়ে গ্যাসের ট্যাঙ্কার। একের পর এক সিলিন্ডার বোঝাই লরি, একাধিক গাড়ি, বাইক, সেখানেও বারুদ, ট্যাঙ্কে ট্যাঙ্কে পেট্রোল। ভাগ্য ভালো আগুন লাগেনি, লাগলে কি হতো? একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। মানে আমার ৩৮ বছরের সার্ভিস লাইফ এলপিজিতেই আমি কাজ করেছি। এই ধরনের ঘটনা আমি কোনোদিন দেখিনি। যেটা যদি স্পার্ক কোথা থেকে পায়, সমস্ত এরিয়াটা একটা অগ্নিবলয়, একটা অগ্নিগোলকে তৈরি হয়। গ্যাস যতদূর ট্রাভেল করবে হাওয়ার মাধ্যমে, তার চারপাশে যারা থাকেন, মানে রেসিডেন্টস যারা বা রোড সাইডে যারা হোটেল রেস্টুরেন্ট, ওখান থেকে যদি সামান্য ফ্লেম এখানে মানে সংস্পর্শে আসে, এই গ্যাস পুরো একটা ফায়ার বলে তৈরি হয়। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ প্রবল বায়ুর চাপে তরল হিসেবে থাকা গ্যাস। আচমকা সেই তরল বাইরে আসায় বিরাট বিপর্যয় হতে পারত। ভীষণ ভয়ঙ্কর হতে পারত। এটা একটা ডিভাস্টিং, মানে চিন্তা করা যায় না যে এটা কি হতে পারে। ঠিক আছে, এর আগে হয়তো আপনারা কোনো সময় শুনে থাকতে পারেন, জয়পুরে একবার একটা রিফাইনারিতে আগুন লেগে, রিফাইনারি না, আমাদের ডিপোতে আগুন লেগেছিল। ঠিক আছে, বিশাল ইয়ে ছিল, তেল ভান্ডার পুরো ছাড়খার হয়ে গেছে। বিপর্যয় হলে বিক্ষোভকারীদের প্রান্ত যেতই। বটলিং প্লান্টেও বিস্ফোরণ হওয়ার আশঙ্কা ছিল। ঠিক উল্টো দিকেই শিক্ষা প্রতিষ্ঠান বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। একটু দূরেই জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল। ব্যস্ত রাস্তা। বিক্ষোভকারীদের যুক্তি, আমাদের পেটের জন্য আজকে 2 বছর পেটের জন্য সকলকে বলা হচ্ছে, সব নেতাদের সকলকে বলা হচ্ছে, আমাদের দিকে কেউ দেখছে না, আমাদের পিঠ দেয়ালে সেটে গেছে। কেন এমন বেনজির বিক্ষোভ? ঠিকাদারদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা বকেয়া না মেটানোর অভিযোগ ঠিকাকর্মীদের, যারা সিলিন্ডার বোঝাই গাড়ির চালক খালাসির কাজ করেন। 1 সপ্তাহ হলো 3 বার মিটিং হয়ে গেল, কোনো নেতা আসছে না, নেতারা উঠে চলে যাচ্ছে। জাহাঙ্গীর খান এখান দিয়ে গেল, একবারও তো বলে যায় ঠিক আছে এখানে আসে, থানায় ডাকছে, থানায় কি করতে যাবে? এখানে থানায় গিয়ে এখানে বসে একটা আলোচনা করে দেয়। পয়সার ব্যাপার, পয়সাটা দিলে তার কোনো সমস্যা হবে? অনেক পাবো, অনেক, একটা ড্রাইভার হেল্পার 1 লাখ টাকা বেশি পাবে। আমরা সুস্থভাবে আমাদের আন্দোলন চালাচ্ছি। আমরা যাদের ছাত্র ছায়ার ভেতরে আছি, মহাশয় জাহাঙ্গীর খান সম্মানীয় ব্যক্তি,
আমাদের যেটা আশা সেটা পূরণ হচ্ছে না, খালি ঠগানো চলছে। মঙ্গলবারের বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরোয়নি, উল্টে ঠিকাকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই আগুনে ঘি পড়ে। গাড়ি বাইক ভাঙচুরের মধ্যেই সিলিন্ডারের মুখ খুলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাকর্মীরা। ঘটনা সামাল দেওয়ার পর বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের পরিজনদের অভিযোগ, প্ল্যান্টের ভিতরে ঢুকে আমাদের কিছু ড্রাইভার হেল্পারকে অনেককে মারধর করেছে। মারধর করার পরে তখন সব ড্রাইভাররা খেপে গিয়ে ঝামেলাটা বেড়ে গেছিলো। তারপরে লাঠি চার্জ হওয়ার পরে ওখানেও ড্রাইভাররা খেপে গিয়ে সিলিন্ডার খোলাখুলি এইসব হয়েছে। এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবার মডেল বলে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু লেখেন, বজবজে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টে যে ভয়াবহ ঝামেলা হয়েছে তা তৃণমূলের সিন্ডিকেট কালচারের আরেকটা উদাহরণ। বড় বিপর্যয় ঘটতে পারত। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা, যদিও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ভয়ঙ্কর না ছবিটা? আর একবার ছবিটা দেখাবো, বিগ ওয়ালে আপনাদের দেখাবো বিভৎস পরিস্থিতি। ভাবুন একটু আগুন লাগলে কি হতো। দেখুন কি ভয়ঙ্কর সেই ছবি। একটা সিলিন্ডার নয়, এরকম কতগুলো সিলিন্ডার এরকম ভাবেই এই ছবি এখনো পর্যন্ত নজিরবিহীন। একবার যদি আগুন লাগতো তাহলে কত বড় বিস্ফোরণ হতে পারত। ভয়ঙ্কর কাণ্ড। 1.5 থেকে 2 ঘন্টা বজবজ ট্রাঙ্ক রোডের মতো রাস্তা বন্ধ রাখতে হয়, চাপে পড়ে যায় পুলিশও। আমাদের প্রতিনিধি সৌভিক সরকারের পাঠানো প্রতিবেদন দেখুন। গতকাল রাত্রির বেলায় বজবজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্ল্যান্টের সামনে এক অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। প্ল্যান্টের যারা ড্রাইভার এবং ড্রাইভারের হেল্পার তারা বিক্ষোভ দেখায় এবং সে বিক্ষোভের চিত্র ভয়ঙ্কর। কারণ গ্যাস সিলিন্ডারের মুখের ভালভ খুলে পুরো এলাকায় সেই দাহ্য গ্যাস সরানো হয় এবং সে তারপরেই এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, ম্যানেজমেন্টের সঙ্গে এই ড্রাইভার এবং খালাসিদের 7 মাসের ভাতা নিয়ে গন্ডগোল এবং সেই গন্ডগোলের জন্যই গতকাল রাত্রিবেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। কারণ পুলিশ কোনো রকম ভাবে টিয়ার গ্যাসের সেলও ফাটাতে পারছিল না, কারণ পুরো এলাকা তখন এই দাহ্য গ্যাসে ভর্তি ছিল। পরবর্তীকালে প্রায় 2 ঘন্টা ধরে সেই রাস্তা অবরোধ থাকে এবং 2 ঘন্টা পরে পুলিশের বিশাল বাহিনী তারা লাঠিচার্জ করে ইতিমধ্যেই 90 জনকে অ্যারেস্ট করেছে। বজবজ থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। কসবা অভিযানের ফাঁকে বজবজ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পড়ে যেত, বজবজ শ্মশান হয়ে যেত। জাহাঙ্গীর বাহিনী, ভাইপো গ্যাং বজবজে সব গ্যাসের মুখ খুলে দিয়েছে। গোটা বজবজ পুড়ে যেত, 1 লক্ষ লোক মারা যেত। আমি হরদীপ সিং চৌধুরীকে বলবো বজবজের প্ল্যান্ট বন্ধ করে দিতে, বজবজের প্ল্যান্ট বন্ধ করে দিতে। রাজ্যে এতবার আমি চিঠি লিখবো হরদীপ সিং পুরীকে, কেন্দ্রের ঘাড়ে চাপাতো। এবার নজর রাখবো কসবা কলেজে। কুকীর্তিমান মনোজিতের আরো কুকীর্তি প্রকাশ্যে, সাহস দেখিয়ে এগিয়ে আসছেন একাধিক নির্যাতিতা। TV9 বাংলায় মুখ খুললেন কসবা কলেজেরই এক ছাত্রী, যিনি 2 বছর আগে মনোজিতের হাতে নিগৃহীত হয়েছিলেন। একের পর এক নির্যাতিতার বয়ানে স্পষ্ট হয়ে যাচ্ছে নির্দিষ্ট স্ট্র্যাটেজি করেই কুকীর্তি করে যেত এই মনোজিৎ। যত সময় গড়াচ্ছে নরাধম মনোজিতের নোংরা কারবার ক্রমশই সামনে আসছে। একেবারে স্ট্র্যাটেজি করে কুকীর্তি করে বেড়াতো মনোজিৎ ওরফে ম্যাঙ্গো। আইন কলেজে ভর্তি হলেই নবাগত ছাত্রীদের ওপর কুনজর পড়তো মনোজিতের। বিয়ের প্রস্তাব দিয়ে মনোজিৎ বলতো রানী করে রাখবো। ছাত্রী প্রত্যাখ্যান করলেই জবরদস্তি শুরু করতো মনোজিৎ। ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও তুলে রাখতো মনোজিৎ। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণ করতো মনোজিৎ। ছাত্রীর মা বাবা বা বয়ফ্রেন্ডকে খুনের হুমকিও দিত মনোজিৎ। খাস কলকাতায় বসে নারী নির্যাতন করে চললেও মনোজিতের কুকীর্তিতে বিন্দু মাত্র ছেদ পড়েনি। কসবার কলেজের ছাত্রীর অভিযোগপত্রের প্রতি শব্দে নৃশংস নির্যাতনের বর্ণনা করেছেন। এবার TV9 বাংলার কাছে অভিজ্ঞতা শেয়ার করলেন আরও এক নির্যাতিতা। 2023 সালে প্রথম বর্ষের এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করে মনোজিৎ। রুমের মধ্যে ঢুকে কিছু না বলা মাত্রই তিনি দরজাটা বন্ধ করে দেন, ছিটকিনি আটকে দেন। তারপরের থেকে শুরু হয় জোর জবরদস্তি। চোখের সামনে ধাঁধানো অন্ধকার ছিল, তো
যতক্ষণে আমার জ্ঞান ফেরে ততক্ষণ আমি দেখতে পাই যে আমার জিন্স যেটা সেনে ধস্তাধস্তি করে খোলার চেষ্টা করছিল সেটা তিনি অলরেডি খুলে ফেলেছেন। যৌন অঙ্গের মধ্যে আমি লাস্টে লাথি মারি, তখন সে আহত ওই লেভেলে হয় যে আর তিনি পেরে উঠলেন না। কোনো রকমে নিজেকে বাঁচান তরুণী, কিন্তু তারপর হুমকির মুখে পড়তে হয়েছে ছাত্রীকে। যে তোকে আমি বিয়ে করতে চাই, তোকে আমি একেবারে রানীর মতন রাখবো, আমাদের অ্যাডমিশনের দিন থেকে নাকি আমার উপরে তার চোখ। সেটা শুধু আমি না, বিভিন্ন মেয়েদেরকে এরকম বলা হয়েছে। হওয়ার পরে তিনি রীতিমতো অ্যাসিড অ্যাটাক, আমার বাবাকে, আমার বোন যে ক্লাস 5-এ পড়ে, আমার বোনের স্কুলের আতাপাতা সবকিছু নিয়ে আমাকে বলেছিল যে অনাথ করে দিতে কিন্তু আমার 2 মিনিট সময় লাগবে। তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেতা প্রান্তিক চক্রবর্তী বলছেন, নির্যাতনের অভিযোগ বারবার উঠেছে মনোজিতের বিরুদ্ধে। আমি ল কলেজ সম্বন্ধে অনেক কমপ্লেন করেছিলাম, কিন্তু আবার বেশি কমপ্লেন করলে হয়ে যায় হচ্ছে কমপ্লেন কিড, রাজনীতি কম বোঝে। তা আজকে শুনতে হয়েছে আমাকে ব্যঙ্গ মনোজিৎ মিশ্র, তার এগেন্স্টে আমি সাধারণ ছাত্রছাত্রীরা একাধিক কম অভিযোগ হলো, অথচ ব্যবস্থা হলো না কেন? এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর, এবং সেটা কি শুধু মনোজিতরাই করতো নাকি মনোজিতদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো, পাঠানো হতো? আমি আপনাদের আর্জি করব, স্ট্রিং অপারেশন করুন। আপনারা দেখতে পাবেন এই ধরনের বহিরাগত ছেলে বা কলেজের পাস আউট তারা এই অত্যাচার করে চলেছে তৃণমূলের নেতাদের দয়ায়। আদালতে জমা দেওয়া নথিতে মনোজিৎকে প্রভাবশালী তকমা পুলিশের। নির্যাতিতার গণধর্ষণ মামলায় মনোজিতের বিরুদ্ধে আরও 6টি ধারা যোগ করেছে পুলিশ, যার মধ্যে অপহরণের ধারাও রয়েছে। নরাধমের দ্রুত শাস্তি নিশ্চিত করতে পারবে কলকাতা পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কিভাবে এমন প্রভাবশালী হয়ে উঠল মনোজিৎ? জেঠুর প্রশ্রয় কি? কিন্তু কে এই জেঠু? কসবা আইন কলেজে মনোজিতের জেঠু বজবজের বিধায়ক অশোক দেবী। কলেজের অনুষ্ঠানে অশোক দেবকেই তো জেঠু বলে সম্বোধন করছে মনোজিৎ। TV9 বাংলার হাতে সেই ভিডিও। আমরা জেঠু কাকে কিছু একটু বলার জন্য অনুরোধ করছি। মনোজিৎকে নিয়ে অশোক দেবকে নিশানা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের যে বিধায়ক অশোক দেব বাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়। এই যে মনোজিৎ, যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন। ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে, যখন 26 তারিখে সে জানতে পারে যে 25 তারিখে এই ঘটনা ঘটেছে, ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেব বাবুকে ফোন করেন, অশোকদেব বাবু বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার দিন দেখব। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার, তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। জেঠু কাকুরাই তো এদেরকে এইসব বাড়িয়েছে। এই যে অশোক দেব দায় অস্বীকার করবেন কি করে? ওনাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে, ওনার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত গভর্নিং বডি থেকে। উনি আবার সাসপেন্ড করছেন, উনি তো রেসপন্সিবল। ওনাকে দিয়েছে কেন কলেজ গভর্নিং বডির কাজ? ওনার যিনি ধরুন ওই কলেজে প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপালকে কেন ব্যবস্থা নেবেন না ওনার এগেনস্টে? আপনি ভাবুন, আরজি করের কাছে প্রথমে এরা প্রিন্সিপালকে ডাকেনি, যখন ম্যাটারটা সেন্ট্রাল এজেন্সিতে গেল, কোর্টে গেল, তখন প্রিন্সিপালের অপরাধ ফিক্সা বলো, তাকে অ্যারেস্ট করতে হলো। এখানেও তাই হবে, প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি নেই। 3 ঘন্টা ধরে চলছে, ওরা জানে না কিছু। কলেজে পড়ার সুবাদে মনোজিতের সঙ্গে পরিচয়, মন্তব্য তৃণমূল বিধায়ক অশোক দেবের, মানে মনোজিতের জেঠু। আপনি কি চিনতেন অশোক দা এই ছেলেটাকে? চিনে না চিনে অনেকে তো আমার কাছে যায়, অনেকে তো আমার কাছে যায় কথা বলে, এবং চিনা 2 রকম আছে। একটা হচ্ছে আমি চিনি, আর খুব মানে ঘনিষ্ঠ, কি বলো, গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সুবাদে চেনাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে সেটাও নাকি এই মতো মিটিং করার,
আমাদের ডেইলি বেসিস 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয়। এবং চাকরিও খতম, কলেজ থেকে বহিষ্কার। এবং আমরা তার নিন্দা করি এবং কড়া ব্যবস্থা চাই। সরকার সর্বাম সাহায্য করবে, কর্তৃপক্ষ সর্ব সাহায্য করবে তদন্তের জন্য। কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ফের পথে শুভেন্দু অধিকারী। বৃষ্টি মাথায় নিয়েই বিজেপি যুব মোর্চার কসবা অভিযান। ঝাঁটা হাতে যুব মোর্চার মিছিল থেকে কন্যা বাঁচাও স্লোগান। মিছিলে সন্দেশখালীর রেখা পাত্র, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংরা। প্রথমে রাসবিহারে মোড়ে জমায়েত, সেখান থেকে গড়িয়াহাট বিজন সেতু হয়ে কসবায় পর্যন্ত মিছিল। মিছিল রাসবিহারী মোড় থেকে আস্তে আস্তে গড়িয়াহাটের দিকে এগিয়ে যাচ্ছে। অর্ঘ্য যে ছবি দেখাচ্ছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, তিনি একদম মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছেন। শুভেন্দু অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন অর্জুন সিং, ইন্দ্রনীল খাঁয়ের মতো নেতারা। আর একদিকে রাস্তার অন্য দিকটায় কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ গোটা ট্রাফিক ব্যবস্থা। দেখো, আদালতের যে নির্দেশ ছিল সেখানে বলা হয়েছিল রাস্তার 1/3 জুড়ে মিছিল করা যাবে, 2/3 খালি রাখতে হবে। রাস্তার অন্য দিকটা মানে রাসবিহার এভিনিউয়ের অন্য যে দিকটা, সেদিকটা খোলা তো রয়েছে, তবে সেখানে গাড়ির গতি এতটাই স্লথ যে কার্যত ট্রাফিক জ্যাম এই মুহূর্তে গড়িয়াহাট ছাপিয়ে চলে গেছে। রাজ্য বিজেপি নেতারা যেটা বলছেন, এই মিছিলে শুধুমাত্র যে বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন এমনটা নয়, এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে বহু সাধারণ মানুষ, তাদের মধ্যে কেউ চা বিক্রেতা হতে পারেন, কেউ বাড়ির মহিলা হতে পারেন, কেউ সাধারণ ঘরণী হতে পারেন, তারাও এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন। 9ই আগস্ট তিলোত্তমা ধর্ষণ খুনের 1 বছর। ওই দিনই নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারী। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। নবান্ন অভিযান করতে হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আমাদের ইনচার্জ সুনীল বনসালজি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ওজিএস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবো। রাজি আছেন? রাজি আছেন? কসবায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জেরে কসবা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ক্যাম্পাস বন্ধ থাকায় অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বিষয়ে তার বক্তব্য, ক্যাম্পাসে পঠন পাঠন চালু থাকার কথা, অথচ পরিচালন সমিতি এই সিদ্ধান্ত নিল জানা নেই। আইন কলেজের ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী। কসবা ল কলেজে ক্যাম্পাস বন্ধ থাকায় অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা ল কলেজে যে গণধর্ষণ কাণ্ড হয়েছে, সেই কাণ্ডের জেরেই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ, আর সেই ক্যাম্পাস বন্ধ থাকায় অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরসিকে কেষ্টর কুকথা কাণ্ডে ফের বীরভূমের এসপিকে তলব। দিল্লিতে বীরভূমের এসপিকে ফের তলব এনসিডব্লিউ এর। গতকাল হাজিরা দেওয়ার কথা থাকলেও দিল্লি যাননি বীরভূমের এসপি। 14ই জুলাই দুপুর 12টায় দিল্লির দফতরে এসপিকে হাজিরার নির্দেশ। TV9 বাংলাকে জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। 14 তারিখে ডেকে পাঠানো হয়েছে। ওরা 3টে উৎসব দেখিয়ে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ এবং একটি 10 বছরের শিশু হয়েছে ভোটের পরবর্তী, সেই সব কারণে ল অ্যান্ড অর্ডার কোয়েশ্চেন করে এসপি এবং এসডিপিও অ্যাডিশনাল এসপি আসতে পারেনি। ন্যাচারালি আমরা রিশিডিউল করেছি, এটা তো হতেই পারে। রিশিডিউল হয়েছে আমাদের অফিস থেকে, ওটা 14th ইজ মানডে 12টার সময় এসপি কে আসতে বলা হয়েছে।
আবাস যোজনার টাকা নিয়েও তৈরি হয়নি বাড়ি, এমন 672 জন উপভোক্তাকে অবিলম্বে টাকা ফেরতের নোটিশ দিল শিলিগুড়ি পুর নিগম। শুরু টানাপোড়েন। সামনে বিধানসভার ভোট, কিন্তু তার আগে আবাস যোজনার কাজ সরেজমিনে দেখতে গিয়ে মাথায় হাত পুরকর্তাদের। সমীক্ষায় দেখা গিয়েছে কয়েক বছর আগে বাড়ি তৈরির টাকা অ্যাকাউন্টে পৌঁছলে অনেকেই এখনো পর্যন্ত একটি ইট গাঁথার কাজও করেননি। শিলিগুড়িতে আবাস যোজনার প্রকল্প ঘিরে আবার বিতর্ক। পুর নিগম এলাকায় অন্তত 672 জন উপভোক্তা যারা সরকারের কাছ থেকে প্রথম কিস্তির টাকা নিয়েছেন ঘর তৈরি করবেন বলে, কিন্তু পুরসভার সমীক্ষা বলছে শহরে অন্তত একটা ইটও গাঁথা হয়নি। এই ক্ষেত্রে অন্তত 672 জনকে নোটিশ পাঠাচ্ছে শিলিগুড়ি পুর নিগম। পুর নিগমের তরফে নোটিশ দিয়ে বলা হয় যে যারা ঘর তৈরি করেননি কিন্তু টাকা নিয়েছেন, দ্রুত সেই টাকা ফেরত দিতে হবে। টাকা খরচের হিসেব না দিলে পরের কিস্তির টাকা আটকে যেতে পারে বলে প্রমাদ গুনছে পুর নিগম। বিধানসভা ভোটের আগে পুর নিগমের 3 দিনের মধ্যে টাকা ফেরতের নোটিশ নিয়ে হইচই শুরু হয়েছে শিলিগুড়িতে। এই ডিসিশনটা সুরা নিয়েছে যে আমাদেরকে বলেছে যে ওনারা আপনারা দায়িত্ব নিয়ে এই টাকাগুলো কালেকশন করুন আর এত দিনের মধ্যে এটা করে দিতে হবে, নাহলে কিন্তু আগাম যে যারা রানিং কাজ চলছে তাদের টাকাটা আর আসবে না। তো এখন যারা রানিং কাজ করছে তারা তো কোনো অপরাধ করেনি, যারা বন্ধ করে রাখছে তারা অপরাধ করেছে। পুরসভায় গিয়ে দেখা গিয়েছে কয়েকজন নোটিশ পেয়ে টাকা ফেরাতে এসেছেন, কিন্তু সেই সংখ্যা হাতে গোনা। আমরা টাকা পেয়েছি, আমাদের মানে জায়গার প্রবলেম ছিল জন্য আমরা ঘর করতে পারিনি। এবার নোটিশ গেছে, বাড়ি এখানে লোক গেছিল, কালকে আমরা চেক নিয়ে আসছিলাম, চেক নেয়নি জন্য আজকে হ্যান্ড ক্যাশ আমাকে দিলাম। হ্যাঁ, টাকা জমা দিয়ে দিলাম। এই টাকা 2 মাস 3 মাস পর পর আসবে, আমাদের টাকাতে বাড়ি হবে না। তো এখন টাকা তো ফেরত দিতে হবে। হ্যাঁ, 45,000 টাকা দিন, 45,000 টাকা ফেরতের প্রশ্নে বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বামেরাও। তবে তাদের দাবি যারা ফেরাচ্ছেন না তাদের প্রতি মানবিক হতে হবে পুর নিগমকে। এইটা যদি পুরোপুরি না হয় তাহলে হাউজিং ফর অলের যে সেকেন্ড ফেজটা, সেই সেকেন্ড ফেজটা কিন্তু শিলিগুড়ি পাবে না। ফলে যাতে শিলিগুড়ি সেকেন্ড ফেজটা পায় তার জন্যে সমস্ত কাউন্সিলররা তারা উদ্যোগ নিচ্ছেন, বলছেন, কথা বলছেন যাতে আমরা সেকেন্ড ফেজে পৌঁছাতে পারি। কিন্তু কঠোর পদক্ষেপ না, আলোচনার মাধ্যমে তো অনেক সমস্যার সমাধান করা যায়। পুর নিগমের দাবি অনুযায়ী দ্রুত টাকা খরচের সার্টিফিকেট না দিলে পরের কিস্তির টাকা আটকে যাবে। আবার টাকা আদায়ে কঠোর পদক্ষেপে রাজনৈতিক খেসারত দিতে হতে পারে শাসককে। আপাতত এই দোটানাতেই ঝুলে শিলিগুড়ি পুর নিগম। 672 জনের মধ্যে সিংহভাগ মানুষ অবশ্য সেই টাকা ফেরত দেওয়ার হেলদোল দেখাননি। ফলে সব মিলিয়ে পরিস্থিতি জটিল পর্যায়ে রয়েছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।